Hello and welcome everybody. Welcome to the Way of Solution. This is Arabul Rahman. Students, আজ 18ই এপ্রিল 2026 এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করব। যারা আমাদের এই ভিডিওটিতে যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। দুর্দান্ত আজকে কিছু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব এবং আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে অবশ্যই 20টা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস হবে। তো দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। সরাসরি আমরা আজকের প্রথম প্রশ্ন দেখব। যত সমস্ত স্টুডেন্টস আমাদের সাথে প্রতিদিন এই পর্বটি দেখছো তাদের সকলকে বলবো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো এখনো, তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। আমরা বাংলা ভাষায় এই ধরনের সমস্ত পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি, যেটা তোমাদের সমস্ত পরীক্ষা রেল, এসএসসি, ডব্লিউবিসিএস সহ ডব্লিউপি, কেপি, পিএসসি সমস্ত পরীক্ষায় কাজে আসবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্নোত্তরের এই পর্বটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা করে লাইক করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করছি আজকের পর্ব। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করো এক্ষুনি এবং আমাদের পেইড ব্যাচে যদি যুক্ত হতে চাও তো সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও। প্রথম প্রশ্ন, 2026 সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে কে স্থান পেয়েছেন? সম্প্রতি টাইম ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত হলো 100 জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা। সেই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন রণবীর কাপুর। রণবীর কাপুর is the only Indian actor to feature on Time's 100 most influential people list in of 2026। এছাড়া এই লিস্টে যদি আমরা দেখি, রণবীর কাপুর, সুন্দর পিচাই, বিকাশ খান্না এবং রণবীর কাপুর নেমড অ্যামং টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল। 100 জন যে তালিকা প্রকাশ করা হয়েছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল, সেই তালিকায় আমাদের ভারত বা ভারতীয় বংশোদ্ভূত 3 জনের নাম আমরা পাচ্ছি। সুন্দর পিচাই, যিনি বর্তমানে গুগল এর সিইও, এবং বিকাশ খান্না, যিনি একজন মাস্টার শেফ, এবং রণবীর কাপুর ভারতীয় অভিনেতা। অলরাইট, নেক্সট প্রশ্ন দেখি। 2026 সালে এলআইসি গ্রাহকদের জন্য কোন নতুন ওয়ান স্টপ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? সালে এলআইসি তাদের গ্রাহকদের জন্য নতুন একটি ওয়ান স্টপ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, যেটির নাম হলো মাই এলআইসি। এলআইসি লঞ্চেস মাই এলআইসি অ্যান্ড সুপার সেলস সাথী মোবাইল অ্যাপ টু এনহ্যান্স কাস্টমার এক্সপিরিয়েন্স। তাহলে এলআইসি মাই এলআইসি এবং সুপার সেলস সাথী বলে দুটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। কেন লঞ্চ করা হয়েছে? এটা কাস্টমার বা গ্রাহকদের যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেটা আরো যাতে ভালো হয়, উন্নত হয়, সেই জন্য তারা রিসেন্টলি এটা লঞ্চ করেছে। চলো আমরা পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নে আসবো। 2025-26 অর্থবর্ষে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দেশ কোনটি? ভারত কোন দেশের সাথে সবথেকে বেশি বাণিজ্য করেছে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষে? 2025-26 অর্থবর্ষে ভারত সবথেকে বেশি বাণিজ্য করেছে যে দেশের সাথে, সেটি হলো চীন দেশ। ইন্ডিয়াস ট্রেড উইথ চায়না রিচড USD 151.1 billion in 2025-26, মেকিং ইজ দ্য লার্জেস্ট পার্টনার। তাহলে ভারত 2025-26 অর্থবর্ষে চীনের সাথে বাইল্যাটারাল ট্রেড বা দ্বিপাক্ষিক যদি আমরা বাণিজ্য দেখি কতটা করেছে, 151.1 বিলিয়ন ডলার বাণিজ্য করেছে। এটা আমাদের সম্প্রতিকালে যে বাণিজ্য মন্ত্রণালয় আছে তাদের ডেটা অনুসারে আমি কিন্তু ডেটাটা দিয়েছি, এবং এটা চায়নাকে আমাদের ভারতের সব থেকে বৃহত্তম বাণিজ্যিক অংশীদারত্বে বা বাণিজ্যিক অংশীদার বানিয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু 100 বিলিয়নেরও বেশি আমরা আমদানি করেছি। অর্থাৎ যতটা বেশি বাণিজ্য হয়েছে তার থেকে কিন্তু আমরা যদি দেখি অনেকটা বেশি ট্রেড ডেফিসিটও আছে চায়না এবং আমাদের মধ্যে। ট্রেড ডেফিসিট কাকে বলে? অর্থনীতির টার্ম একটা। ট্রেড ডেফিসিট মানে তুমি একটা দেশকে কতটা তোমার পণ্য রপ্তানি করছো এবং সেই দেশ থেকে কতটা পণ্য তুমি আমদানি করছো, এটাকে মাইনাস করলে কিন্তু পাওয়া যায় ডিয়ার স্টুডেন্টস ট্রেড ডেফিসিট। তো ভারত এবং চায়নার মধ্যে অনেক ট্রেড ডেফিসিট আছে, তো এটাও মাথায় রাখতে হবে। তবে আমরা টোটাল চীনের সাথে লাস্ট ইয়ারে বাণিজ্য করেছি 151.1 বিলিয়ন ডলারের কাছাকাছি, মানে হিউজ পরিমাণে একটা আমরা বাণিজ্য করেছি।
নেক্সট, ভারতীয় সেনাবাহিনী তাদের প্রথম কোন ব্লু ওয়াটার নৌ অভিযানের সূচনা করেছেন? ভারতীয় সেনাবাহিনী তাদের প্রথম ব্লু ওয়াটার নৌ অভিযান সূচনা করেছে, যেটার নাম হচ্ছে সমুদ্র সাহস। ইন্ডিয়ান আর্মি ফ্ল্যাগস অফ ইটস ফার্স্ট ব্লু ওয়াটার সেইলিং এক্সপিডিশন সমুদ্র সাহস। সেলিং এক্সপিডিশন মানে কি? ব্লু ওয়াটার সেলিং এক্সপিডিশন মানে একটা পালতোলা জাহাজে করে গভীর সমুদ্রে অভিযান করেছে। এটি একটি ব্লু ওয়াটার অভিযান, যার অর্থ হলো সমুদ্রের উপকূল রেখা থেকে দূরে গভীর সমুদ্রে পালতোলা নৌকার মাধ্যমে যাত্রা করা বা অভিযান করা। এটাকে বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সেলিং এক্সপিডিশন, ব্লু ওয়াটার সেলিং এক্সপিডিশন এটাকে আমরা বলছি। ওকে, যেটার নাম সম্প্রতি দেয়া হয়েছে সমুদ্র সাহস। সম্প্রতি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি স্পেনের কোন ফুটবল ক্লাবটি অধিগ্রহণ করেছেন? আমরা জানি এই লিওনেল মেসি তিনি আর্জেন্টিনা দেশের একজন ফুটবলার। 2022 সালে লাস্ট যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা তিনি জিতেছিলেন, তার দল জিতেছিল, এবং লিওনেল মেসি বিশ্বের মধ্যে সেকেন্ড ব্যক্তি, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেই করেছি, যিনি 900টা গোল করার রেকর্ড গড়ে রেখেছেন। সো গড বা কিংবদন্তি একজন আমরা বলতে পারি ফুটবলার তিনি। তো সেই লিওনেল মেসি তিনি স্পেনের একটা ফুটবল ক্লাবকে অধিগ্রহণ মানে তিনি সেটা কিনে নিয়েছেন, অধিগ্রহণ করেছেন, টেক ওভার করেছেন। সেই ক্লাবটির নাম হচ্ছে ইউই কার্নেল্লা। তিনি অনেকদিন স্পেনের একটা ফুটবল ক্লাব এফসি বার্সেলোনাতে খেলেছিলেন। এফসি বার্সেলোনা থেকেই তার ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু হয় এবং সবথেকে লং টার্ম ধরে তিনি সেখানে খেলেছিলেন। বর্তমানে তিনি আমেরিকার ইন্টার মায়ামি বলে একটা ক্লাবে কিন্তু খেলে থাকেন। ঠিক আছে, ইন্টার মায়ামি বলে একটা ক্লাবে তিনি খেলে থাকেন। লিওনেল মেসি অ্যাকোয়ার্স স্প্যানিশ ক্লাব ইউই কর্নেল্লা, সেটা তিনি রিসেন্টলি অধিগ্রহণ করেছেন। লিওনেল মেসি নিউ ওনার অফ ইউ কর্নেল্লা। তো ইউ কর্নেল্লার তিনি বর্তমান ওনার বা মালিক। তাহলে এখন থেকে লিওনেল মেসি এই যে ক্লাবটা, তাহলে এটার মালিককে বর্তমানে লিওনেল মেসি। চলো, ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য 33% বা 1/3 আসন সংরক্ষণের আইনটির পোশাকি নাম কি? রিসেন্টলি ডিয়ার স্টুডেন্টস 131তম সংবিধান সংশোধনী বিল আমাদের পার্লামেন্টে তোলা হয়েছে। সেই বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে, সাথে সাথে মহিলাদের 33% যে আসন সংরক্ষণ করা হয়েছিল সেটাকে কার্যকর করাও কথাও কিন্তু বলা হয়েছে সেই বিলে। সালটা ছিল 2023। 2023 সালে 106তম একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতের রাজ্য বিধানসভা ইনক্লুডিং দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা, সাথে সাথে আমাদের যে সংসদের রাজ্যসভা এবং লোকসভা আছে সেখানে 1/3 মহিলা আসন সংরক্ষণ বা 33% আসন সংরক্ষণের আইনটি পাশ হয়েছিল। আর সেটা ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে 131তম সংবিধান সংশোধনী বিলে, যেটা রিসেন্টলি উত্থাপন করা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এই বিলটা যে পাশ করা হচ্ছে এটার আইনটার পোশাকি নাম কি? এই আইনটার পোশাকি নাম হচ্ছে নারী শক্তি বন্দন অধিনিয়ম। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নারী শক্তি বন্দন অধিনিয়ম কামস ইনটু ফোর্স এনশিওরিং 1/3 রিজার্ভেশন ফর ওমেন। তাহলে নারী শক্তি বন্দন অধিনিয়ম এটা ডিয়ার স্টুডেন্টস কার্যকর হয়েছে অ্যান্ড এটা ডিয়ার স্টুডেন্টস আমাদের ভারতের যে পার্লামেন্টগুলো আছে সেখানে বা বিধানসভা, রাজ্যের যে বিধানসভা আছে সেখানে 1/3 মহিলাদের আসন সংরক্ষণ করবে। এটা তো আমরা আগেও পড়েছি। তাহলে ওই বিলটা পাস হয়েছিল 106তম সংবিধান সংশোধনীতে 2003-এ, আর ওটা কার্যকর হওয়ার কথা বলা হচ্ছে এই 2026 সালে 131তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে। 2026 সালের 9তম বা 9ম ভারত মহাসাগর সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে পোর্ট লুইস শহরে। কোথায় আছে পোর্ট লুইস?
এটা মরিশাসে অবস্থিত। দা 9th ইন্ডিয়ান ওশেন কনফারেন্স IOC 2026 এটাকে বলা হচ্ছে ওয়াজ হেল্ড ইন পোর্ট লুইস ইন মরিশাস। মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস, যেটা ভারত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। অলরাইট, আচ্ছা এইখানে মনে রাখবে এই সম্মেলনে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জয়েন করেছেন। ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর যুক্ত হন বা সেখানে তিনি গেছিলেন। অলরাইট, নেক্সট কোশ্চেন্স। আয়ুষ চিন্তন শিবির 2026 কোন শহরে উদ্বোধন করা হয়েছিল বা করা হয়? সম্প্রতিকালেই হয়েছে আয়ুষ চিন্তন শিবির 2026। এটি যে শহরে উদ্বোধন করা হয়েছে সেটি হলো নয়া দিল্লি। শ্রী প্রতাপরাও যাদব, মিনিস্ট্রি অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ফর আয়ুষ অ্যান্ড মিনিস্ট্রি অফ স্টেট ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো প্রতাপরাও যাদব তিনি দুটো মিনিস্ট্রির দায়িত্বে আছেন। ফার্স্ট হচ্ছে মিনিস্ট্রি অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ আয়ুষ, অর্থাৎ আয়ুষ মন্ত্রকের স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তিনি স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আর মিনিস্ট্রি অফ স্টেট ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তিনি প্রতিমন্ত্রী। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী হচ্ছে জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা। আর এর স্টেট বা মিনিস্ট্রি অফ স্টেটের দায়িত্বে আছেন প্রতাপরাও যাদব। তিনি রিসেন্টলি ইনোগ্রেটেড দ্য 2-day চিন্তন শিবির 2026 ইন নিউ দিল্লি। তো 2 দিনের তিনি একটা আয়ুষ চিন্তন শিবির উদ্বোধন করেছেন নতুন দিল্লিতে। 2024 সালের তুলনায় 2025 সালে ইউপিআই লেনদেনের সংখ্যায় কত শতাংশ বার্ষিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে? ভারতবর্ষে একটা পেমেন্ট সিস্টেম যেটাকে আমরা ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বলে থাকি, এটা পুরো বিশ্বের মধ্যে সবথেকে বড় ডিজিটাল পেমেন্ট ইন্টারফেস এই ইউপিআই সিস্টেমটা। তো ভারত বিশ্বের মধ্যে সবথেকে বড় তোমার হচ্ছে ইউপিআই লেনদেন করে, অ্যান্ড সাথে সাথে ভারত এই ইউপিআই সিস্টেমটা অন্যান্য বিভিন্ন দেশকেও কিন্তু দিয়েছে, ইনক্লুডিং ফ্রান্স, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, এরা কিন্তু বর্তমানে ইউজ করছে অনেক দেশ, ঠিক আছে, ইউপিআই সিস্টেমটাকে। এবারে দেখো ইউপিআই আমাদের ভারতে লেনদেনের যদি কথা বলা হয় 2024 সালের তুলনায় 2025 অর্থবর্ষে 33% বৃদ্ধি পেয়েছে ইউপিআই পেমেন্টে। ইন্ডিয়াস ইউপিআই হিটস 228.5 billion transaction in 2025, up 33% ওয়ার্ল্ড লাইন রিপোর্ট। তো সম্প্রতি ওয়ার্ল্ড লাইন বলে একটা রিপোর্ট বা ওয়ার্ল্ড লাইনের রিপোর্ট অনুসারে সম্প্রতিকালে 33% আমাদের ভারতের যে ইউপিআই লেনদেন সেখানে ইজাফা হয়েছে বা সেখানে বৃদ্ধি হয়েছে। কতটা হিটস করেছে, কতটা সেখানে ট্রানজাকশন হয়েছে লাস্ট ইয়ারে? 228.5 বিলিয়ন ডলারের কাছাকাছি, 5 বিলিয়ন টাকার কাছাকাছি আমরা দেখব লেনদেন হয়েছে, তাই তো। নেক্সট প্রশ্ন, লাস্ট কোশ্চেন। 2026 সালের এপ্রিল মাসে কোন রাজ্যের মন্ত্রিসভা অভিন্ন দেওয়ানি বিধি বা যেটাকে আমরা ইউসিসি বলছি, ইউনিফর্ম সিভিল কোড, এর খসড়া তৈরির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের অনুমোদন দিয়েছে? আমরা জানি ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের 2টি রাজ্যে ইউসিসির কথা কিন্তু বলা হয়েছে। ফার্স্ট যে রাজ্যে ইউসিসি ইমপ্লিমেন্ট হয়েছিল সেটা হচ্ছে উত্তরাখণ্ড, সেকেন্ড রাজ্য হচ্ছে গুজরাট, যেখানে ক্যাবিনেট ইউসিসিটাকে অনুমোদন দিয়ে দিয়েছে, আর যে কোনো সময় এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে গুজরাটে। আরেকটা রাজ্য তারা কিন্তু ইউপিআই সিস্টেম ইউসিসিটার জন্য খসড়া, হ্যাঁ, তাদের ড্রাফটিং বিল ইতিমধ্যে তৈরি করা শুরু করে দিয়েছে। পরবর্তীতে সেই রাজ্যে ইউসিসি পাস হতে পারে এবং লাগু হতে পারে। তো সেই রাজ্যটার নাম হচ্ছে ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় ক্যাবিনেট অ্যাপ্রুভস কনস্টিটিউশন অফ হাই লেভেল কমিটি টু প্রিপেয়ার ড্রাফট অফ ইউনিফর্ম সিভিল কোড। তো ইউনিফর্ম সিভিল কোড তৈরির জন্য তারা রিসেন্টলি অ্যাপ্রুভ দিয়েছে। আচ্ছা তোমরা বলো তো দেখি, এই যে ছত্তিশগড় রাজ্য আছে, এই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে কে আছেন? বর্তমান মুখ্যমন্ত্রী কে ছত্তিশগড়ের?
বিষ্ণুদেও সাঁই হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী ছত্তিশগড় রাজ্যের। অলরাইট, এই হচ্ছে আমাদের আজকের 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো আমরা একটু জিকে প্রশ্ন উত্তর দেখি। TWS একাডেমি অ্যাপে স্পেশাল অফার চলছে, ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে ইচ অ্যান্ড এভরিবডি চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। যদি কোনো আমাদের ব্যাচ সম্পর্কে প্রবলেম থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের জন্য এটা খোলা থাকবে। চলো আমরা প্রথম প্রশ্ন দেখি। ফার্স্ট জিকে কোশ্চেন্স, তাওয়া নদী কোন নদীর উপনদী? চলো আমরা এখানে সঠিক উত্তর করব, এটা নর্মদা নদীর উপনদী। নর্মদার 3টে গুরুত্বপূর্ণ উপনদী জেনে রাখো, যেটাকে আমরা তাহির বলছি। তাহির, তাহিরের ত থেকে বা তাহিরের ত থেকে তাওয়া নদী, সরি তাহির না তাহিব বলা হয়, ঠিক আছে, হ্যাঁ তাওয়া নদী। আচ্ছা, হর্ষি থেকে হিরণ নদী, হিরণ নদী, আর ব থেকে বর্ণা নদী। তো তাওয়া, হিরণ, বর্ণা এগুলো কার উপনদী? সবই হচ্ছে নর্মদার উপনদী। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দগুলি কততম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়েছিল? প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই শব্দ দুটি যুক্ত হয়েছিল 42তম সংশোধনীতে 1976 সালে। 3 নম্বর প্রশ্ন, বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া কোন সুফি সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন? সিলসিলা মানে হচ্ছে অর্ডার, ঠিক আছে, একটা মানে একটা ধারা, কোনো একটা গুরুর ধারা বা গুরুর দ্বারা প্রতিষ্ঠিত হওয়া, কোনো একটা সুফি সাধকের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া একটা ধারা, একটা অর্ডার, সেটাকে বলা হচ্ছে সিলসিলা। তো কোন সিলসিলার অন্তর্গত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া? সঠিক উত্তর হচ্ছে চিশতিয়া তরিকা বা চিশতিয়া সিলসিলার অন্তর্ভুক্ত তিনি ছিলেন। দেখো চিশতি, একটু জেনে রাখো, চিশতিয়া বলে এই যে সিলসিলা বা সম্প্রদায়, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিশতিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন মঈনুদ্দিন চিশতি। যাকে খাজা গরিবে নওয়াজ বলা হয় বা খাজা মঈনুদ্দিন চিশতি নামেও তিনি পরিচিত। এনার যে সমাধি স্থল সেটাকে বলা হয় দরগা। তো খাজা মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় আছে? আজমিরে আছে, যেটা রাজস্থানের। ভারতবর্ষে মুসলিমদের সব থেকে যদি আমরা দেখি যেখানে বেশি তারা ভিজিট করে থাকে যে স্থানটা, সেটা হচ্ছে এই আজমিরে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার যে দরগা সেটা কোথায় আছে? এটা জেনে রাখবে, দিল্লিতে অবস্থিত আছে, দিল্লিতে। অলরাইট, নেক্সট প্রশ্ন, ওয়াটার পোলো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো একটা খেলা, এটা দুটো ধরনের হয়। একটা হচ্ছে শুধু পোলো, যেটা সাধারণত ভূমির উপরে খেলা হয়। পোলো খেলাতে আমরা জানি 4 জন করে প্লেয়ার থাকে। ঠিক আছে, পোলো খেলায় সাধারণত 4 জন প্লেয়ার থাকে, কিন্তু ওয়াটার পোলো খেলাটা ডিফারেন্ট। এই খেলায় মনে রাখবে প্রতি দলে 7 জন করে প্লেয়ার থাকে। গরম ও শুষ্ক মরুভূমি অঞ্চলের উপরে বায়ু ভরের সঠিক প্রতীক কোনটি? একটু টাফ কোশ্চেন এটা। গরম ও শুষ্ক মরুভূমি অঞ্চলের উপরে বায়ু ভরের সঠিক প্রতীক যেটি, সেটি হচ্ছে সিটি। সিটি মিন্স কি? গরম ও শুষ্ক মরুভূমি অঞ্চলের উপরে বায়ু ভরের সঠিক প্রতীক এটা সিটি।
সি কথার অর্থ হচ্ছে কন্টিনেন্টাল অর্থাৎ মহাদেশীয় বা শুকনো বা শুষ্ক, এবং টি মানে হচ্ছে ট্রপিক্যাল বা উষ্ণ ও গরম বায়ুকে বোঝাচ্ছে। তাহলে এটা মহাদেশীয়, মহাদেশীয় বায়ু ম্যাক্সিমাম শুকনো প্রকৃতির, তো শুকনো মহাদেশীয় বায়ু সি টি মানে হচ্ছে কন্টিনেন্টাল ট্রপিক্যাল শুষ্ণ শুষ্ক উষ্ণ গরম একটা বায়ু প্রবাহ। ভারতের সংবিধান ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে চরমপন্থী নেশা হিসাবে পরিচিত ছিলেন? এদের ভিতরে চরমপন্থী নেতা ছিলেন ডিয়ার স্টুডেন্টস অরবিন্দ ঘোষ। অলরাইট, অপশন সি ইজ রাইট অ্যান্সার। নিচের কোনটি অর্থনীতি বিষয়ের একটি মূল উপাদান হিসাবে বিবেচিত হয়? অর্থনীতির মূল উপাদান কি কি? চলো একটু পড়া যাক কি বলা হচ্ছে। প্রথম উপাদানের কথা বলা হচ্ছে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি, ভোগের জন্য সম্পদের বন্টন, আয় ও সম্পদের বন্টন। তাহলে এখানে সবগুলোই আমরা দেখব কি উৎপাদন, বন্টন, আয় বা সম্পদের বন্টন সবই হচ্ছে অর্থনীতির বিষয়ের মূল উপাদানের মধ্যে পড়ে। জামাইকা কোন মহাদেশে কোন মহাসাগরে অবস্থিত? জামাইকা একটা দ্বীপ রাষ্ট্র। জামাইকা দ্বীপরাষ্ট্রটি অবস্থিত আছে ক্যারিবিয়ান সাগরে এবং উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত এই দেশটা। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত জামাইকা বলে যে দেশটা আছে, এর পাশাপাশি আরো কিছু দেশ আমরা দেখতে পাই, যেমন হাইতি, তারপরে হচ্ছে তোমার জামাইকা, দেন হচ্ছে ওই অঞ্চলে অবস্থিত আরো বেশ কিছু কান্ট্রি আছে, ছোট 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 আমরা অনেকগুলো দ্বীপ রাষ্ট্র কিন্তু দেখতে পাই। অলরাইট, তো এখানে অপশন বি ডি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, এর রাজধানীর নামটা একটু জেনে রাখো, জামাইকার রাজধানীর নাম কি? জামাইকার রাজধানী হচ্ছে কিংস্টন। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত আছে মুম্বাইতে। অলরাইট, নেক্সট প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে? ভারতের শাসন ব্যবস্থা কেমন প্রকৃতির? সংসদীয় শাসন ব্যবস্থা আমরা বা সরকার ব্যবস্থা দেখতে পাই। এই ধারণা আমরা ব্রিটেন বা যুক্তরাজ্য থেকে কিন্তু পেয়েছি। বাড়ির কাজ দেওয়া থাকবে একটা, কোন ভারতীয় ক্রিকেটার মাস্টার ব্লাস্টার নামে পরিচিত? কমেন্ট বক্সে সবাই উত্তর জানাবে, সকলের কাছে অনুরোধ থাকবে আমার এটা উত্তর জানানোর। আর যারা ক্লাসটিতে এখনো লাইক করোনি দ্রুত প্লিজ ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো। এর পরের প্রশ্ন, যেগুলো আমি গতদিনে করাতে পারিনি, এটা আজকের আমাদের প্রশ্ন। প্রথম অ্যাংলো বর্মা যুদ্ধ কবে হয়? প্রথম অ্যাংলো বর্মা যুদ্ধ কবে হয়েছিল? বর্মা মানে বুঝতে পারছো বর্তমানে যে মায়ানমার আছে, সেই মায়ানমারের সাথে ইংরেজদের যুদ্ধ, এটাকে আমরা অ্যাংলো বর্মা যুদ্ধ বলি। এটা হয়েছিল 1924 থেকে 26-এর মধ্যে। এই সময়ে এই সময় যিনি বড়লাট ছিলেন তার নাম কি জানো?
এই সময়ে ভারতের যিনি বড়লাট বা ছিলেন তিনি হচ্ছেন লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্টের সময়ে। এরপরে ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় কতটি স্বাধীনতার অধিকার আছে? দেখো, স্বাধীনতার অধিকার নিজেই একটা মৌলিক অধিকার, তাই তো? স্বাধীনতার অধিকার নিজেই একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমাদের ভারতের সংবিধানে আমরা 6টি মৌলিক অধিকার পাই, তার ভিতরে একটা স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 ধারার ভিতরে আছে। এর ভিতরে 19 নম্বর ধারায় আবার 6টা স্বাধীনতার অধিকার আছে। কি কি? বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার অধিকার সব থেকে গুরুত্বপূর্ণ, একদমই 19-এর 1-এ পাবো আমরা বাক স্বাধীনতা। তারপরে মতামত প্রকাশ, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা। আর কি পাচ্ছি আমরা এখানে? বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা। তারপরে হচ্ছে নিরস্ত্র নিরস্ত্র সমবেত হওয়া, কোথাও একটা জায়গাতে একত্রে সমবেত হওয়ার অধিকার। আচ্ছা, বৃত্তি বা পেশা অবলম্বনের অধিকার, যে কোনো ধরনের বৃত্তি বা পেশা অবলম্বনের স্বাধীনতা, তুমি যে কোনো ধরনের পেশার সাথে যুক্ত হতে পারো। আর হচ্ছে সমিতি বা অর্গানাইজেশন গঠনের অধিকার, হ্যাঁ, সভা, সমিতি, সভা, তারপরে এনজিও, হ্যাঁ, ইত্যাদি গঠনের অধিকার। আচ্ছা, আর কি আছে? 4টি হলো। আরেকটা হচ্ছে চলাফেরা করার অধিকার, যে কোনো জায়গায় চলাফেরা করার অধিকার। আর ডেয়ার স্টুডেন্টস, সাথে সাথে মনে রাখবো বসতি স্থাপনের অধিকার, যে কোনো জায়গাতে বসতি স্থাপনের অধিকার। এই হচ্ছে আমাদের ডেয়ার স্টুডেন্টস 6টি মৌলিক অধিকার, 6টি স্বাধীনতার অধিকার, যেগুলি বর্ণিত হয়েছে আমাদের 19 নম্বর ধারাতে। এই মহাবিশ্বের সবকিছুই নিম্নলিখিত উপাদান দিয়ে তৈরি, বিজ্ঞানীরা এর নাম কি দিয়েছেন? আমাদের মহাবিশ্বের যত জিনিস আছে, যা কিছু আছে, একটা গাছ থেকে শুরু করে একটা মানুষ, একটা যে কোনো পণ্য হতে পারে, ইট বালি পাথর, যে কিছু, যে কোনো জিনিস হতে পারে, সবগুলোই একটা জিনিস দিয়ে তৈরি, সেটা হচ্ছে পদার্থ। তো এটাকে পদার্থ বলা হচ্ছে, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন। এই মহাবিশ্বের সবকিছুই পদার্থের উপাদান দিয়ে তৈরি। জাতীয় ঐক্য দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল ইউনিটি ডে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে আমরা পালন করে থাকি জাতীয় ঐক্য দিবস, অর্থাৎ 31শে অক্টোবর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দ্য প্রিন্স অফ ক্যালকাটা উপাধি কে দিয়েছিলেন? সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলিকে দ্য প্রিন্স অফ ক্যালকাটা উপাধি দিয়েছিলেন জেফ্রি বয়কট। ইনি একজন ইংরেজ ক্রিকেটার এবং সমালোচক এবং একজন সাংবাদিকও ছিলেন, জেফ্রি বয়কট। তিনি প্রিন্স অফ ক্যালকাটা বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বাবরের আত্মজীবনী বাবরনামা কোন ভাষায় লেখা? বাবর তার নিজের জীবনী নিজেই লিখেছিলেন, তাই বাবর হচ্ছে একজন মুঘল সম্রাট যিনি তার আত্মজীবনী রচনা করেন। তো বাবরের এই আত্মজীবনী তিনি যে রচনা করেন সেটা কোন ভাষায় লেখা হয়েছিল? কুর্দি, পাশতু, উর্দু, তুর্কি। অ্যান্সার হচ্ছে তুর্কি ভাষায় লেখা হয়েছিল বাবরের আত্মজীবনী। সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গের নাম? সবুজ গ্রন্থি চিংড়ির রেচন অঙ্গের নাম।
নমামি গঙ্গে প্রকল্প কবে অনুমোদন হয়? এটা আমাদের কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, গঙ্গাকে ক্লিন করার জন্য, গঙ্গাকে ক্লিন আপ করার জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল কেন্দ্রীয় সরকার দ্বারা। তো এই নমামি গঙ্গে প্রকল্প যেটা তারা অনুমোদন করে, এটা কবে অনুমোদিত হয়েছিল? 2014 সালে অনুমোদিত হয়। নিচের কোনটি একটি জলবাহিত রোগ? জলের দ্বারা বাহিত হয়। অ্যান্সার হচ্ছে টাইফয়েড একটা বাহিত রোগ, এটা সালমোনেল্লা টাইফি নামক একটা ব্যাকটেরিয়ার কারণে ঘটে। তাহলে এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে, সালমোনেল্লা টাইফি। আর বাকি দেখো যক্ষা ও ইনফ্লুয়েঞ্জা, এর ভিতরে যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত বাট ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত, এই দুটি হচ্ছে আবার বায়ুবাহিত, বায়ু দ্বারা বাহিত। আর ম্যালেরিয়াটা তোমাদের তো বলতে হবে না, এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ এবং ম্যালেরিয়াটা বহন করে থাকে স্ত্রী অ্যানাফেলিস মশা। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপতে ব্যবহার করা হয়ে থাকে সিসমোগ্রাফ যন্ত্রে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ পর্ব, ইম্পর্টেন্ট এই পর্বটি। যারা শেষ পর্যন্ত দেখেছো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। এই ধরনের ক্লাসে আমরা কেমন ধরনের কোশ্চেন্স প্র্যাকটিস করাতে পারি। আমি এবার ভাবছি পরের মাস থেকে আমি এতদিন যা কোশ্চেন্স করিয়েছি জিকে, সেগুলো রিভাইজ করাবো তোমাদের। তো সেই আইডিয়াটা কেমন হতে পারে এটার মতামতও তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং আমি কি এতদিনে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্র্যাকটিস করেছি তার থেকে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ক্লাসের মধ্যে দেবো, মানে যে লাস্টে আমি 20টা কোশ্চেন প্র্যাকটিস করছি সেখানে যদি আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রাখি, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে। তাহলে সেই মতামতটাও তোমরা কমেন্টে জানাবে কেমন হয়। তো অবশ্যই যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো, এগেন সকলকে ধন্যবাদ TSS একাডেমি দেখার জন্য। এবং অবশ্যই এইভাবে আমাদেরকে ফলো করতে থাকো এবং আমাদের সাথে প্রতিদিনের ক্লাসে লাইভ যুক্ত হওয়ার চেষ্টা করবে, যাতে আমরা টিচাররাও কিন্তু অনেকটা মোটিভেট হই। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার।